না না দিছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে ঈদের 3 দিন পরে মনে হয় এই ব্লগটা। আসলে ব্লগগুলো করা হয়েছে ঠিকই, আপনাদের সাথে শেয়ার করিনি কিছু ফ্যামিলি প্রবলেমের কারণে। তো এখন সকালে নাস্তা তৈরি করতেছি। আজকে কাজের আন্টি আসেনি, যার কারণে নাস্তাটা আমি বানিয়ে নিচ্ছিলাম। তো সকালবেলা প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছিল, মনে হচ্ছে বৃষ্টি হবে, তার জন্য কারেন্টও নিয়ে গিয়েছে। কারণ আমাদের এখানে বাতাস হলেই কারেন্ট নিয়ে যায়, গ্রামের বাড়ি যেটা আর কি সচরাচর হয়। আমরা যারা গ্রামে থাকি তারা সবাই জানে, একটু বাতাস জোরে ছুটলেই কিন্তু কারেন্টটা চলে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি পরোটা সেঁকে নিচ্ছি। যেহেতু আমার শাশুড়ি আম্মা পরোটা খেতে পছন্দ করে, তো ভাবলাম যে আজকে একটু পরোটা বানিয়ে নিই। তো এই সকালে নাস্তাটা দিক দিয়ে তৈরি করছি, পাশে আমি চা বসিয়ে দিয়েছিলাম। এই তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস ছুটে গিয়েছে। তো চুলাটা বারবারে নিভে যাচ্ছে, যার কারণে আমি জানলাটা আটকে দেওয়া লাগতেছে। আর কারেন্ট তো বললামই নেই, কারেন্ট চলে গিয়েছে। আর এখানে চা বসিয়ে দিয়েছি, চার পানি যেটা সেটা বসিয়ে দিয়েছি। তারপর আমি আস্তে আস্তে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। তো চা পানিটা বলক ওঠার পরে আমি এখানে চা পাতা দিয়ে দিচ্ছি। আমাদের ঘরে বেশিরভাগ পরোটা দিয়ে চাই বেশিরভাগ খাওয়া হয়, ভাজি খুবই কম খাওয়া হয়। আর এখানে গতকালের তরকারি ছিল। আর এখানে আজকেও আমরা গরুর হাড্ডি এগুলো রান্না করব, যার কারণে কিছু হাড্ডি কিছু মাংস একসাথে নিয়ে আজকে রান্নাটা বসানো হবে। বললামই তো এগুলা ঈদের পরের ব্লগ, এগুলা এডিট করা হয়েছে কিন্তু কিছু প্রবলেমের কারণে আসলে এগুলো শেয়ার করা হয়নি। তো আস্তে আস্তে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছি। যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি বেসিনের মধ্যে কিভাবে মাংসগুলো ধুয়ে নিচ্ছি। তো এই তো এগুলো এখন ধুয়ে নেওয়ার পরে আমার শাশুড়ি আম্মা আজকে রান্নাটা বসিয়ে দিবে। তো এখানে মাংসগুলো ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। তো এখানে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু আম্মা মেখে বসিয়ে দিবে। যেহেতু কোরবানির গোস্ত মেখে বসানোটাই কিন্তু খুবই ভালো লাগে, এত কষানো লাগে না। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, দেওয়ার পরে সব ধরনের গরম মশলা দিয়ে ভালো করে মেখে তেল দিয়ে মেখে তারপর এটা চুলাতে বসিয়ে দিবে। তো এই তো দেখতেই পাচ্ছেন ভালো করে মেখে তারপর আমরা প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আর এখানে আমি কিছু লাটি মাছ যেগুলো বলে ওইগুলো আমি ভেজে নিচ্ছি পটল দিয়ে রান্না করার জন্য। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নেব, তারপর পটল আর আলুগুলো একটু ভেজে নেব। আসলে সবজিগুলো ভেজে নিলে একটু ভালো লাগে খেতে। আর এখানে মাংসটা রান্না প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। সরি, কষানো হচ্ছিল। এখন আম্মা পানি দিয়ে দিচ্ছে, ঝোলের পানি যেটা এটা দিয়ে দিচ্ছে, দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করবে। তো প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে এখন ভালো করে 4-5টা সিটি দিয়ে আনলেই হয়ে যাবে। এই তো খাওয়ার টাইম হয়ে গিয়েছে, আমাদের রান্না বান্নাও শেষ। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার শ্বশুর শাশুড়ি খেতে বসেছে, সাথে আমার ছেলেকেও খাইয়ে নিচ্ছি। পটলের তরকারিটা আর আমি বাটিতে নিইনি, ছোট পাতিলে যেহেতু রান্না করেছি তো ওইটাই টেবিলে এনে রেখে দিয়েছি।
আর এখানে আমার ছেলেকে খাওয়াচ্ছি। আর বাহিরের আবহাওয়া দেখতে পাচ্ছেন, বৃষ্টি হচ্ছে। তা আমি আর আমার যা একটু পরে খেয়ে নিব, যার কারণে ওদেরকে আগে খেয়ে নিয়ে খাওয়াই দিচ্ছি। আর এখানে আজকে বিকেলের জন্য দারুণ মজার একটা পিঠা তৈরি করব, তো এটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে আতপ চাল, যেটা আমি সারাদিন ভিজিয়ে রেখেছিলাম, সকালে ঘুম থেকে উঠে ভিজিয়েছিলাম। এখন বিকালবেলা এটা ভালো করে ধুয়ে আমি পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ পানি দিয়েছি, একদম পাতলা হয়েছে। তো এখন যেই বাকি চাউলটা ছিল সেই চাউলটা আমি একসাথে দিয়ে দিব, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এই পিঠাটা খেতে আসলে সবারই খুবই ভালো লাগে। তো এখানে একটু আদা বাটা দিয়ে দিয়েছি, আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে দুপুরে যে তরকারি রান্না করেছিল ওইটা আছে। তো এটা দিয়ে আমরা সবাই পিঠাটা খাবো। তো দেখতে পাচ্ছেন কিরকম পাতলা হয়েছে। এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এরকম পাতলা হবে, না হলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। এটার ঘ্রাণের জন্য কিন্তু আমি ব্লেন্ডার করার সময় পেঁয়াজ দিয়েছি, আদা বাটা দিয়েছি, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। আর এখন এটা ভালো করে নেড়ে আমি একটু তেল দিয়ে দিব, যেন পিঠাগুলো সুন্দর মতো হয়ে যায়। আর ডোটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটুকু পাতলা হয়েছে। প্রায় 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি এর আগে কিছু পিঠা বানিয়ে নিয়েছিলাম, যেহেতু ফ্রাই প্যানটার ভিতর আমরা মাছ ভাজি এরকম অনেক কিছু করে থাকি, যার কারণে পিঠাগুলো হলুদ হলুদ হয়ে গিয়েছিল সাইড দিয়ে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করিনি প্রথমে পিঠাগুলা। এরপরে পিঠাগুলো যখন সুন্দর হয়েছে তখন আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো দেখতেই পাচ্ছেন প্রথমে পিঠাগুলো হলুদ হয়ে গিয়েছিল, যেহেতু তরকারি রান্না, মাছ ভাজা এরকম অনেক কিছু এই ফ্রাই প্যানটাতে করা হয়। তো এগুলো হচ্ছে ছিটা রুটি। আমার চুলার চারপাশ দেখতেই পাচ্ছেন কিরকম হয়ে গিয়েছে, খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছে চুলার। আসলে এগুলো বানাতে গেলে এরকম নষ্ট হয়। তো যেহেতু আমি বাসায় ট্রাই করতেছি, এর আগে একবার বানিয়েছিলাম আর এবার বানিয়েছি, মানে খুবই নতুন এই পিঠাগুলো বানাতে। আমি কখনো এগুলো এর আগে বানাইনি। এর আগে একবার বানিয়েছিলাম আর আজকে বানাচ্ছি ঈদের পরে, যে একটু পিঠা চিড়া না খেলে কেমন লাগে কোরবানির ঈদের সময়। তো এখানে আমি কতগুলা পিঠা বানিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে যেরকম পারি সেরকমই আপনাদের সাথে শেয়ার করি। ওরকম আহামরি রাঁধুনি কিন্তু আমি নই। আমি সর্বোচ্চ চেষ্টা করি যে কিছু একটা ঘরে তৈরি করার জন্য। কারণ এগুলো গ্রামের মানুষ যারা আছে তারা খুবই ভালো বানাতে পারে। মাটির চুলায় এগুলা খুবই সুন্দর হয়। আমাদের গ্যাসে বা ইন্ডাকশনে এত একটা সুন্দর হয় না, কিন্তু মাটির চুলায় খুবই সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি আম্মা আর ফুপো শাশুড়ি ওনারা খাচ্ছে, আর আমরাও খেয়ে নিয়েছি। এখানে চাও দেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।